সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতি অনেকটা সহনশীল, সংক্রমণের হারও কি অনেক কমে গেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবই সকল কার্যক্রম সারা বছরই ছিল, তোমরা শুধু বাড়িতে ছিলে, আর এখন কি সবাই ক্লাসরুমে নিয়মিত আসছো। তাই তোমরা কি বাড়িতে থেকে কি যে সমস্যাগুলো তোমরা ফেস করেছো, আর তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমাদেরকে অনলাইন ক্লাসগুলো চালিয়ে গেছি আর এখনো চালিয়ে যাচ্ছি। আর এখন তোমরা ক্লাসে আসছো, তোমরা তোমাদের যে অজানা বিষয়গুলো, যে সমস্যাগুলো, সেগুলো তোমরা কি ঠিক মতো জেনে নেবে স্যারদের কাছ থেকে। আর যেহেতু কি সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের রুটিন মাফিক স্কুলে আসছো, তাই সেই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে। তোমরা কি করবে, স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো মানবে, মাস্ক পরবে, মাঝে মাঝে স্যানিটাইজার ব্যবহার করবে, আর বিদ্যালয়ে কি যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান দেওয়া আছে, টাওয়েল আছে, ওয়াটার আছে, সেগুলো তোমরা ঠিকমতো ব্যবহার করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যে শারীরিক যে ডিস্টেন্স, এটা কিন্তু অবশ্যই তোমরা কি মেনটেন করবে। ওকে, ঠিক আছে। আর বাইরে গেলেও তাই, যখন তোমরা বাইরে যাবে সেক্ষেত্রেও কি তোমরা মাস্ক পরিধান করবে, তোমরা কি স্যানিটাইজার ব্যবহার করবে, এবং বাড়িতে ফিরে তোমরা কি পরিষ্কার হবে, গোসল করবে, জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ে প্রজনন সংক্রান্ত রোগ, স্পেশালি এইডস নিয়ে কি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো, গত ক্লাসে আমি যেগুলো নিয়েছি সেগুলো আশা করি কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সেখানে আমি কি হরমোন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে কি এই প্রজনন সংক্রান্ত রোগ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বেই তোমাদেরকে আজকে বলে রাখতে চাই যে প্রজনন কি। তোমরা জানো যে প্রজনন কি। প্রজনন কি, তাহলে এই প্রজনন কি এটা তোমরা সবাই জানো। প্রজনন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় একটা জীব তার নিজের মতো আর একটা জীবের জন্ম দিতে পারে, সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রজনন। তাহলে এই আর আজকে আমরা এই প্রজননের যে বিষয়টা, এই প্রজনন সংক্রান্ত রোগ, সেটা হচ্ছে এইডস, এই মারাত্মক ঘাতক ব্যাধি এইডস নিয়ে কি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আগে আমরা জেনে নিই এইডস কি। এইডস, এই এখানে দেখো এইডস, এটাকে AIDS আমি লিখেছি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড, ACQUIRED, অ্যাকোয়ার্ড ইমিউন, IMMUNE, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, DEFICIENCY, deficiency syndrome, SYNDROME। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইডস এর যে পূর্ণ রূপ, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, ACQUIRED, ইমিউন, IMMUNE, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, DEFICIENCY,
অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, SINDROME সিনড্রোম। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম এর আদ্যক্ষর যেগুলো আছে, এই যে এইডস, দেখো অ্যাকোয়ার্ডের এ, ইমিউনের আই, ডেফিসিয়েন্সির ডি আর সিনড্রোমের এস, এই আদ্যক্ষরগুলো নিয়েই একসাথে বলা হচ্ছে কি এইডস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইডস এর আমরা পূর্ণরূপ কি সেটা জানলাম। এইডস কিন্তু একটা ঘাতক ব্যাধি। উনিশশো 81 সালে, কত সালে? 1981 সালে এই রোগটি প্রথম আবিষ্কৃত হয়। কত সালে? 1981 সালে। দেখো এটা একটা ঘাতক ব্যাধি। তাহলে আমরা জানলাম এই বিশ্বের কি বহু দেশ, সাধারণত কি 40% নারী এই রোগে আক্রান্ত হয়। পৃথিবীর বহু দেশ, প্রায় 164টি দেশ, প্রায় 164টি দেশ এই রোগের কি ব্যাপকভাবে বিস্তার লাভ করে আছে। 164টি দেশে এই রোগ কিন্তু বিস্তার লাভ করে আছে। তাহলে এটা আসলে বোঝো যে কত ভয়াবহ একটা জিনিস, এবং এই রোগটা হলে মৃত্যু কিন্তু অবধারিত। এটা একটা ভাইরাল ডিজিজ, অর্থাৎ এটা কি ভাইরাসের কারণে হয়ে থাকে, যেটাকে বলা হয় এইচআইভি ভাইরাস। এটাকে বলা হয় কি এইচআইভি ভাইরাস। কি ভাইরাস? এইচআইভি ভাইরাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচআইভি এটাকে যদি আমরা কি করি, এটাকে ভাঙি, তাহলে কি দেখা যায়? এটাকে হিউম্যান, HUMAN, হিউম্যান ইমিউন, IMMUNE, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, DEFICIENCY ভাইরাস, VIRUS। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইচআইভি এটা হচ্ছে একটা ভাইরাস, এটাকে বলা হয় এইচআইভি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে কি এই রোগটাও হয়ে থাকে। এই ভাইরাসটা যখন আমাদের শরীরের ভিতরে কি আক্রমণ করে, তার ফলে কি এইডস রোগটা দেখা দেয়। তাহলে এইচআইভি এই ভাইরাসের কারণে কি এই রোগটা হয়ে থাকে। তাহলে এইচআইভি এর ফুল রূপটা কি? যে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ মানুষের ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে এই যে হিউম্যান মানে মানুষ, এই মানুষের কি করে ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি কমিয়ে দেয়। এই ভাইরাসটা থেকে বুঝতে পারছো হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বিনষ্টকারী ভাইরাস। সুতরাং বুঝতে পারছো যে এইডস কি হয়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক থেকে ব্যাপকতর ভাবে কি ব্যাপকভাবে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে, যার ফলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই এইডস রোগের কারণটা আমরা জানবো। এইডস এর কারণ, এইডস এর কারণ, এইডস এর কারণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইডস এর কারণটা আমরা জানবো। আমরা এইডস সম্পর্কে জেনেছি যে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এর কারণটা কি? এই কারণটা জানার জন্য সাধারণত আমাদের যেটা সেটা হচ্ছে কি, দেখো যে কোনো সুস্থ ব্যক্তি কিন্তু এইডস এ আক্রান্ত হতে পারে। তাহলে এর কারণ সাধারণত কি, এর যে কারণগুলো আছে এইডস আক্রান্ত বলা হচ্ছে কি, এইডস আক্রান্ত পুরুষ বা
পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌন মিলন। তাহলে এইডস এর প্রথম মেইন যে কারণ সেটা হচ্ছে এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌন মিলন, আর এর ফলে কি হয়, এইডস রোগ দেখা দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে যেটি হচ্ছে দুর্ঘটনাজনিত, যখন অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের ফলে অনেক সময় কি হয়, আমাদের মানুষে কি রক্ত দেওয়ার প্রয়োজন হয়। তোমরা জানো যে দুর্ঘটনার সময় অনেক সময় রক্তক্ষরণ হয় ব্যাপকভাবে, আর এই রক্তক্ষরণ যাতে বন্ধ করার জন্য আমাদের বাইরে থেকে সাপোর্টিভ রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এই রক্তদানকালে অন্যের শরীরে থাকা এই জীবাণু বা এই রোগ কি হয়, যার দেহে রক্ত দেওয়া হবে তার শরীরে কি প্রবেশ করে যায়। যখন অস্ত্রোপচার করা হয় সেই ক্ষেত্রেও কি অস্ত্রোপচার করার সময়ও কি যখন রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একইভাবে কি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে থাকে। তাহলে কি বললাম আমরা, দুর্ঘটনাজনিত কি রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, তারপরে কি রক্ত শূন্যতা, থ্যালাসেমিয়া, রক্ত শূন্যতা, ক্যান্সার, আরো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা হচ্ছে দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, অর্থাৎ আমি যেটা বলেছি কেউ যদি অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে তার শরীরে কি রক্তের চাহিদা স্বল্পতা, কি রক্ত ঝরতে থাকে, এক পর্যায়ে কি সেই রক্তের অভাব মেটানোর জন্য কি হয়, অন্য শরীর থেকে কি রক্ত সাপ্লাই দিতে হয়, ট্রান্সফার করতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় প্রসবজনিত রক্তক্ষরণ, অর্থাৎ যখন ডেলিভারি হয়, ডেলিভারি কেসে যখন কি বাচ্চা প্রসবের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি অর্থাৎ ডেলিভারির ওই মুহূর্তে কি রক্তের প্রয়োজন হতে পারে। এমন সময় যদি কারোর যার দেহ থেকে রক্ত নেওয়া হচ্ছে তার শরীরে যদি এই জীবাণুটা থেকে থাকে বা এই রোগটা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই যার শরীরে রক্ত ট্রান্সফার করা হচ্ছে তার শরীরে কি অবশ্যই এই রোগটা দেখা দেবে। নেক্সট, রক্ত শূন্যতার অভাবে পূরণের জন্য থ্যালাসেমিয়ার সমস্যা হলে, আবার ক্যান্সারের মতো রোগ হলে কি যখন কি রক্তের প্রয়োজন হয়, ওই একই কথা বলেছি যে রক্ত যখন ট্রান্সফার করা হবে একজনের শরীর থেকে আর একজনের শরীরে, তখন যদি তার শরীরে এই রোগের জীবাণু থেকে থাকে, অবশ্যই যার শরীরে দেওয়া হবে তার শরীরে কিন্তু এই জীবাণুটা প্রবেশ করবে এবং ধীরে ধীরে কি সে আক্রান্ত হতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর, এইডসে আক্রান্ত মায়ের গর্ভজাত সন্তানের এই রোগ হয়ে থাকে। এইডসে আক্রান্ত মায়ের গর্ভজাত সন্তানের এই রোগ হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লিখছি কি এইডসে আক্রান্ত মায়ের গর্ভজাত সন্তানের এই রোগ হয়ে থাকে। পিতার যদি এই রোগটা থেকে থাকে তাহলে পিতার থেকে সন্তানের দেহে যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে পিতার যদি এই রোগটা হয়ে থাকে তাহলে পিতার থেকে কি মায়ের শরীরে কি এই রোগটা প্রবেশ করে থাকে, আর সেই মায়ের গর্ভে যে সন্তান থাকে সেই সন্তানেরও কি এই রোগটা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর একটা বিষয় মনে রাখতে হবে যে যে
সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে যখন দুধ পান করবে, তাহলে ওই মায়ের যদি কি এই এইডস রোগ হয়ে থাকে, তাহলে যে সন্তান দুধ পান করছে ওই সন্তানেরও কিন্তু কি এইডস রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। চার নম্বর দেখো যে আমরা যখন কি এইডস জীবাণু দ্বারা সংক্রমিত এইচআইভি ভাইরাসযুক্ত এইচআইভি জীবাণুযুক্ত এইচআইভি জীবাণুযুক্ত সিরিঞ্জের জীবাণুযুক্ত সিরিঞ্জ এইচআইভি জীবাণুযুক্ত সিরিঞ্জ ব্যবহার করলে এইচআইভি জীবাণুযুক্ত সিরিঞ্জ ব্যবহার করলে অথবা কি দন্ত চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি অপারেশন এর যন্ত্রপাতি থেকে এই রোগ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বলছি এইচআইভি জীবাণুযুক্ত সিরিঞ্জ ব্যবহার করলে অনেক সময় আমাদের শরীরে কি করি যে ইনজেকশন গুলো দিই, এই ক্ষেত্রে যদি কি এই যে এইচআইভি জীবাণুযুক্ত সিরিঞ্জ যদি ব্যবহার করা হয়, তারপরে দন্ত চিকিৎসায় অর্থাৎ দাঁত উঠানোর সময় অনেক সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট পরিমাণে জীবাণুমুক্ত করা না হয়, অর্থাৎ কমপ্লিটলি যদি জীবাণুমুক্ত করা না হয়, তাহলে কি হবে আরেকজন যেহেতু ওইগুলো কি বারবার ব্যবহার করা হয়, অর্থাৎ একজনের শরীরে ব্যবহার করার পরে এবার আরেকজনের শরীরে কি ওটা ব্যবহার করা হয়, তো এমন যদি পরিস্থিতি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই রোগটা একজন থেকে আরেকজনে ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। তারপরে একই কেস অপারেশনের যন্ত্রপাতিও ওইভাবে জীবাণুমুক্ত না করলে এই রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এমনকি একজন মনে করো কি শেভ হয়ে গেল, আর সেই ব্লেডটা যদি চেঞ্জ করানো হয় অর্থাৎ পরিবর্তন না করে যদি কি যার দেহে এইডস আছে ওই রোগটা কি লোক শেভ হয়ে গেল, আর ওই ব্লেড দিয়ে যদি আরেকজনকে শেভ করা হয় তাহলে তার শরীরে কি ওই জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এইডস এর কারণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। নেক্সট আমরা কি এইডস এর লক্ষণ সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইডস এর লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানব। তো দেখো এই রোগটা এতই কি ঘাতক ব্যাধি আর কি এত ধীর গতিতে তোমার শরীরে একজন মানুষের শরীরে প্রবেশ করে, ধীরে ধীরে তার লক্ষণটা প্রকাশ পায়, আবার যখন কি এটা সম্পূর্ণরূপে তার প্রভাবটা বিস্তার করে তখন হঠাৎ এত দ্রুত কি সে প্রভাব বিস্তার করে যে কোনো কিছু বোঝা ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা মানুষের শরীরে প্রবেশ করার ঠিক 6 মাস পরে কি আস্তে 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 কি এটা তার প্রভাব বিস্তার করতে পারে। ইভেন 6 মাস কেন, কয়েক বছর পরেও কি এই যে 6 মাস পরে সে কি তার একটু একটু করে কি সে প্রভাব বিস্তার করলো, প্রভাব বিস্তার করার পরে কি হঠাৎ করে কিছু সিমটম তার দেখা গেল, তারপরে যে কি ওই সিমটমটা আস্তে আস্তে আবার কি মিলে যেতে থাকবে, আবার কয়েক মাস থেকে কয়েক বছর পরে ওই
জীবাণুটা কি যখন ধীরে ধীরে তার শরীরে থাকবে এবং ওইটা যখন কি অতি দ্রুত মানে একটু একটু করে তার বংশ বিস্তার করবে, যখন সে ধীরে ধীরে বংশ বিস্তার করে একদম কি বংশ বিস্তার করে তার একদম কি লাস্ট পর্যায়ে পৌঁছে যাবে, তখন সে এত দ্রুত কি করবে তোমার যে মানুষের শরীরে তার প্রভাব ফেলতে থাকবে যে মানুষ কোনো কিছুই আর কি বুঝে উঠতে পারবে না, তার আগে সব শেষ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি প্রথমে 6 মাস কি করলো, পরে মানুষের শরীরে রোগ জীবাণুটা প্রবেশ করার 6 মাস পরে একটু একটু করে কি কিছু লক্ষণ তার ভিতরে প্রকাশ পেতে থাকলো, তারপরে এই লক্ষণগুলোকে আবার মিলে যাবে, তারপরে আবার কয়েক মাস থেকে কয়েক বছর পরে কি হবে ওই রোগটা আস্তে আস্তে প্রভাব বিস্তার করে সে যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছে যাবে, তখন একেবারে কি ব্যাপকভাবে কি করবে ওই ব্যক্তিতে আক্রমণ শুরু করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটি হচ্ছে যে লক্ষণটা প্রকাশ পাবে রোগীর ওজন দ্রুত কমতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোগের ওজন অত্যন্ত দ্রুত কি কমতে থাকবে। তাহলে দেখো এটা যখন বংশ বিস্তার করবে, দ্রুত বংশ বিস্তার করে যখন সে তার একদম চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন মারাত্মকভাবে কি সে আক্রমণ করবে, আর এমন ভয়াবহভাবে আক্রমণ করবে যেটা থেকে বেরিয়ে আসা আর কখনোই মানুষের পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু কি মানুষের শ্বেত কণিকা যে শ্বেত কোষগুলো রয়েছে এইগুলোকে আক্রমণ করে, আর এইগুলোকে আক্রমণ করার ফলে কি হয় তার যে রোগ প্রতিরোধ যে ইমিউনিটি পাওয়ার সম্পূর্ণ কি নষ্ট করে দেয়, শ্বেত রক্তকণিকার সংখ্যা কমিয়ে দেয় এবং মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার এটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, যার ফলে কি এটা মানুষের কি বলেছি রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যায়, কি রোগের ওজন দ্রুত কমতে থাকে। তারপরে কি এক মাস বা তার অধিক সময় ধরে জ্বর থাকে বা জ্বর অনুভূত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 মাসের অধিক সময় ধরে তার শরীরে কি জ্বর থাকে অথবা কি জ্বর যে বোধ এটা থেকে যায়। নেক্সট, তারপরে কি হয় 1 মাসের অধিক সময় ধরে তার পাতলা পায়খানা হতে থাকে। 1 মাসের অধিক সময় 1 মাস বা তার অধিক সময় ধরে পাতলা পায়খানা হতে থাকে। পাতলা পায়খানা হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 মাসের অধিক সময় ধরে কি হয় তার পাতলা পায়খানা চলতে থাকে, একটু অনিয়মিত যেন পাতলা পায়খানা তার লেগেই থাকে। তারপরে কি অনেকদিন ধরে শুকনো কাশি, অনেকদিন ধরে শুকনো কাশি থাকে, অনেকদিন ধরে তার শুকনো কাশি চলতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘাড় ও বগলে ব্যথা অনুভূত হয়। ঘাড় ও বগলে ব্যথা হয়, বগলে গ্ল্যান্ড গুলো ফুলতে থাকে, ধীরে ধীরে কি ঘাড় আর বগলে ব্যথা হয়। তারপরে যে আমাদের চোখ, এই চোখের পাতা, তারপর কি এই যে নাক, তারপরে আমার ফেস মুখমণ্ডল কি এগুলো ফুলে যেতে থাকে, ফেস
তারপরে কি নাক, তারপরে চোখের পাতা, এগুলো ফুলে যেতে থাকে। আর সমস্ত শরীরে কি চুলকানি বের হতে থাকে। কি হতে থাকে? সমস্ত শরীরে চুলকানি হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লক্ষণগুলো আরেকবার জেনে নিই। যে লক্ষণগুলো তোমরা দেখছো সেটা হচ্ছে কি, দ্রুত কি তার ইমিউনিটি পাওয়ার কমে যায়, যার ফলে কি দ্রুত তার ওজন কমতে থাকে। তারপরে কি হয়, তার 1 মাস বা তার অধিক সময় ধরে জ্বর চলতে থাকে। আর জ্বর যদি একটানা জ্বর না থাকে তাহলে জ্বর জ্বর অনুভূত হয়। তারপরে কি হয়, তার বগলে, তার কি ঘাড়ে ব্যথা অনুভূত হয়। তারপরে কি 1 মাস বা তার অধিক সময় ধরে পাতলা পায়খানা চলতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যে বিষয়গুলো তার হয়, তার ফেস, তার কি চোখের পাতা, তার নাক, এগুলো কি ফুলে যেতে থাকে। সারা শরীরে কি চুলকানি অনুভূত হয়, চুলকানি উঠতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এত ঘাতক ভয়ানক ব্যাধি যে যেহেতু এর আর কোনো ওষুধ এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞান এটাকে আবিষ্কার করতে পারেনি। তাই আমাদের এটা কি প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যেহেতু এর কোনো প্রতিকার নাই, তাই প্রতিরোধমূলক ব্যবস্থাই একমাত্র পন্থা। অর্থাৎ কি, আমাদের যৌন মিলনের সময় কি করতে হবে? কন্ডম ব্যবহার করাই কি উচিত। আর বিশেষ করে কি এগুলো আরো বিষয় আছে। আমাদের রক্ত নেওয়ার সময় খেয়াল করতে হবে, যে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করাতে হবে যে যে রক্ত দিচ্ছে তার শরীরে কোন রকম ব্যাধি আছে কিনা। একই সুচ কিন্তু বারবার ব্যবহার করা যাবে না। যারা বিশেষ করে ড্রাগ নিয়ে থাকে তারা একটা শরীর, একটা ইঞ্জেকশনের একটা সুচ দিয়ে সবাই কি যেহেতু ওই ড্রাগগুলো নিতে থাকে, তাই এই থেকেও কি এই মরণ ব্যাধি কি প্রভাব বিস্তার করতে পারে, তার শরীরে প্রবেশ করতে পারে। নেক্সট, সুতরাং আমরা যখন কি এক ডাক্তাররা যখন কি করবে এই সুচ ব্যবহার করবে, তখন অবশ্যই সেটা ডিসপোজেবল, যেটা ওয়ান টাইম আছে সেটা ব্যবহার করাই নিরাপদ। তোমরা কখনোই জেনে শুনে একজনের সুচ কি আরেকজনের শরীরে ফুটাতে দেবে না, এই কথাটা মনে রাখবে। তারপরে রক্ত নেওয়ার সময় যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটাও আমি তোমাদেরকে বললাম। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে কি স্বাস্থ্যসম্মত যে ক্লিনিক গুলো আছে, যেখানে কি রেজিস্টার্ড ডাক্তার আছে, যে কোনো সমস্যা হলে সেই সমস্ত জায়গাতে কি চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা একটু বুঝে শুনে যাবে যে কোথায় যাওয়াটা নিরাপদ আর কোথায় যাওয়াটা কি নিরাপদ নয়। এগুলো নিজেরা চোখ কান খোলা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে। আর আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে এইডস রোগ কি, এটা কেন হয়, এর কারণ, লক্ষণ, প্রতিকার সম্পর্কে কি, প্রতিকার তো নাই, প্রতিরোধ সম্পর্কে আমি তোমাদেরকে কি যতটুকু পেরেছি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আর আশা করি তোমরা বুঝতে পারছো। আর পরবর্তী ক্লাস দেখার কি আমন্ত্রণ জানিয়ে আর সবার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।